মানে আমরা সবাই কিন্তু দিন শেষে ভালো থাকতে চাই, প্রোডাক্টিভ হতে চাই, এফিশিয়েন্ট হতে চাই আরকি। এতে আমাদের বডিতেও কিন্তু অনেকগুলা জিনিস লাইফস্টাইলেরও একটা কম্বিনেশন আছে, ফুডেরও কিন্তু কম্বিনেশন আছে। যেই পার্সনটার কথা আমরা মানে বলতেছিলাম, আমরা ঘুম থেকে গেলাম, এক্সারসাইজে গেলাম, অ্যাক্টিভিটিতে গেলাম, স্ক্রিন টাইমটাকে ব্যালেন্স করার চেষ্টা করলাম। আর কি আমাদের করণীয় আছে যাতে আমরা আসলে মানে ফুরফুরে ভালো থাকতে পারি, এফিশিয়েন্ট থাকতে পারি, প্রোডাক্টিভ থাকতে পারি বা ফোকাস থাকতে পারি? সেটা সম্পর্কে যদি আপনি আমাদেরকে বলেন। ওকে, এটা নিয়ে আমি বলবো যে লাইফে আমাদের হেলথকে একটা প্রায়োরিটি হিসেবে চয়েস করে। কারণ এখন আমাদের ফুড চেইন, লাইফস্টাইল সবকিছু মিলে এমন একটা অবস্থা হয়েছে, এইটা আমাদেরকে করতে হবে। হেলথ কিন্তু তারা চয়েস না। এখন আপনি যদি প্রোডাক্টিভ থাকতে চান, আনহেলদি অবস্থায় আপনি কতটুকু প্রোডাক্টিভ থাকতে চান? সম্ভব এটা না। practical হয়তো বড় problem। ১ দিন ২ দিন আর কিছু না আরকি। এবং এর চেয়ে তো বড় ব্যাপারটা হচ্ছে কি, আপনি নিজে যখন একটা আনহেলদি লাইফস্টাইল থাকবেন, ইভেনচুয়ালি আপনার ফ্যামিলিতে সেটা ট্রান্সমিটেড হবে। অবশ্যই। আপনার কিডসও সেই হ্যাবিট গুলো অ্যাডপ্ট করবে। তো ইভেনচুয়ালি আনহেলদি লাইফ লিড করা একটা ফ্যামিলিতে অসুস্থ মানুষ সবসময়ই থাকবে। সো আপনাকে আপনার যত ফিনান্সিয়াল এফোর্ট আছে তার একটা উল্লেখযোগ্য অংশ এখানে ব্যয় করতে হবে। আপনার অনেক টেক কেয়ার করার জন্য অনেক সময় ব্যস্ত থাকতে হবে। আপনি স্ট্রেস থাকবেন, আরো অসুস্থ হবেন। সো ইভেনচুয়ালি এই ব্যাপারটা কোনো দিক থেকে ভালো কিছু নিয়ে আসবে না। আমি একটা ফ্যামিলিকে চিনি, ফ্যামিলি মেম্বার হচ্ছে টোটাল ৬ জন। ৬ জনের ৫ জন ডায়াবেটিক, ৩ টা মেয়ে আছে, ৩ টা মেয়ে ইনফার্টিলিটিতে সাফার করতেছে। বাবা-মা ২ জন, তাদের মধ্যে একজনের কিডনি ডিজিজ আছে। তো এই ফ্যামিলিটার কথা চিন্তা করেন। এখানে একজন অসুস্থ হইলে কে তার টেক কেয়ার করবে? টেক কেয়ার করে সবাই তো বিপদের মধ্যে আছে এরকম এবং একটা বিষয়। সবাই কিন্তু সারাক্ষণ দুশ্চিন্তা থাকে যে আমারটা না হয় আমি বাদই দিলাম, কখন জানি আর কে অসুস্থ হয়। আমার কে নিজের অসুস্থ ফ্যামিলির হয়? কথা বলি। আমার বাবা-মা ২ জন। আ আমার আব্বা খুবই হেলথি মানুষ। সো মাশাআল্লাহ। উনি যেটা হইছে, উনি কখনো হেলথ নিয়ে কোনো কিছু পাত্তাই দেন নাই, হ্যাঁ? আ কখনো পাত্তা দেয় নাই। আ বাট উনি যেটা করছে, উনি খুব ভিগরাস ফিজিক্যাল এক্সারসাইজ করতো। ওকে, দ্যাটস গুড। আর এই দিক থেকে আমার আম্মার দিকে যেটা, আম্মু একটু আ লাইফের শুরু থেকে আমি বলবো আনলাকি। আ উনি খুব ভালো মাইটোকন্ড্রিয়া পায় নাই উনার অ্যানসেস্টরদের কাছ থেকে। দ্যাটস হোয়াই মেটাবলিক ডিজিজ যা হওয়ার আম্মুর সবই হইছে। উইথ টাইম লাক ডেভেলপ। একটা ফ্যাক্টর থাকেই আরকি। এটা আসলে কিছু করার হ্যাঁ, থাকে না আমাদের। চিরদিকে একটা ফ্যাক্টর থাকে যেটা আসলে মানুষ চাইলে চেঞ্জ করতে পারবে না। বাট সেটাকে ডিমিনিশ করা যায়। হ্যাঁ? তো যেটা হইছে, আমার আম্মু এবং আব্বু ২ জনের মধ্যে আম্মু ১ম এ অসুস্থ। আর এরপর পরবর্তীতে আমাদের ভাই-বোনদের মধ্যে বেশিরভাগেরই রোগ প্রতিরোধ ক্ষমতা মাশাআল্লাহ লেভেলের কম। হ্যাঁ? আসলে মাশাআল্লাহ লেভেলের কম। মানে বছরের যে সময়ে মৌসুমী ফল এবং মৌসুমী রোগ, এই যেটা যখন যা হওয়ার। সিজনাল চেঞ্জ এর একটা আবহাওয়া আসবেই আমার আরকি এক সিজনাল। স্টুডেন্ট ছিল ভাই, ওকে পড়ানোর সময় মানে স্টুডেন্ট ইউনিভার্সিটি লাইফে বছরে যখন যার যে রোগটা হওয়ার সেটা তার হইতো। ঠিক আছে? তো আমি দেখতাম যে আমার ওইখানে বেশি যাওয়াই লাগে না। তো আমার বাসায় ছিল এই অবস্থা। সো যেটা হইতো, আমার আব্বা-আম্মা সবসময় স্ট্রেস থাকতো যে কোন বাচ্চাটা কখন অসুস্থ হয়। তো এই ধরনের দৌড়াদৌড়ি না, হাসপাতালে ডাক্তার, দৌড়াদৌড়ি, টেনশন, প্রেশার, টেক কেয়ার করা, রেগুলার কাজকর্ম ব্যাঘাত ঘটতেছে, মেন্টাল ডেফিনিটলি স্ট্রেস, ফাইন্যান্সিয়াল স্ট্রেস। ডাক্তারের কাছে গেলেই তো হচ্ছে খরচ, ফর টেস্ট করতে গেলে। মিডল ক্লাস পিপল ইটস ভেরি ডিফিকাল্ট টু বিয়ার অ্যাকচুয়ালি। কারণ সারা পৃথিবীতে এখন কিন্তু ট্রিটমেন্ট কস্টলি হয়ে গেছে সব জায়গায়। এটা ডিউ টু কমার্শিয়ালাইজেশন বা যেটাই বলি হইছে। এখন এটা এভয়েড করার সুযোগ নেই। এটার কোনো বাজেট থাকে না। কারণ এমন ডাক্তারের কাছে যদি হাসপাতালে নিতে যান, মানে সারাউন্ডিং খরচ, ফুড এটা সেটা মিলে একটা সিগনিফিক্যান্ট খরচ, স্ট্রেস, মানে লস, বিজনেস করলে আর বিজনেসে যেতে পারতেছে না, ডিজিজটা যদি অপরচুনিটি ক্রনিক লস। ডিজিজ হয়, হুম, লাইক ইনফার্টিলিটি, আমার হুম, কাছে প্রায় খুব সাকসেসফুল অনেক ইন্ডিভিজুয়ালসও আসেন যারা তাদের লাইফের আ ৩৫ বছর বা তার আগ পর্যন্ত যে টোটাল সঞ্চয়গুলো করছেন, সঞ্চয়ের প্রায় 50% তারা আপ টু ব্যয় করছেন ইনফার্টিলিটি ম্যানেজ। হ্যাঁ? একেকজন ৮, ১০, ১২ বছর চেষ্টা করছেন। হ্যাঁ? তো এই যে ব্যাপারগুলা, এই ব্যাপারগুলা তো আমরা চাইলে এভয়েড করতে পারি।
জাস্ট কিছু স্মার্ট চয়েস মেক করো। তো এই জিনিসটা আমরা যদি বুঝতে পারি এবং বিফোর 30 আমরা যদি স্টেপ নেই, আমাদের অনেক কিছু অ্যাভয়েড করার সুযোগ তৈরি হয়। মানে সো অ্যাটলিস্ট আপনি আমরা যদি হচ্ছে আগে থেকে কশাস হন, এটা আরো খারাপের দিকে যাবে না, একটু ভালোর দিকে যাবে, অথবা ওখানে স্টপ হবে আর কি। কারণ এটাই কারণ এবং এই জায়গাটা আমরা এই কাজগুলো করতে পারি। আমরা খাবার নিয়ে আমাদের যে চিন্তায় কিন্তু চেঞ্জ আসবে। হ্যাঁ, এক নাম্বার হচ্ছে আমাদের একটা কমন চিন্তা হচ্ছে যেটা খুবই ভুল। আমরা মনে করি সবকিছু পরিমিত পরিমাণে কয়েকজন খেলে আমরা ভালো। হ্যাঁ, এটা একটা খুবই কমন মিস্টেক among the educated people, I would like to say. তো আমরা কি করি? আমরা মনে করি একটু কম করে আমরা চিনি খেলাম, এটাও মনে হয় ভালো। একটু মডারেটেড অ্যামাউন্টে আমি ট্রান্স ফ্যাট খেলাম, অত ক্ষতি হবে না। তারপর হচ্ছে আমরা একটু মডারেট অ্যামাউন্টে বিষ খেলাম, তেমন সমস্যা হবে না। বিসমিল্লাহ বলে খেলে কি আপনি যদি আমাকে বলেন, মানে আমরা ধরেন হচ্ছে মিষ্টি দেখলে লাফায় পড়ি, সুগার টি তো আমাদের সবার আছে, ডেজার্ট গুলো এমন ভাবে বানানো হয় যেটা আমাদের পরে ভাজা পোড়াগুলো এত লোভনীয়, এত চমৎকার এড, বা ধরেন হচ্ছে বিরিয়ানি, এটা সেটা যা দেখি। আগে তো ফুড কালচারটা তাও কন্ট্রোল ছিল, লাস্ট 10 ইয়ার্স এর মধ্যে ফুড কালচারটা এত স্ট্রং হয়ে গেছে, ইয়াং লাইফস্টাইলের সাথে পার্ট হয়ে গেছে আর কি। আমি এখন যেখানে ভাই বসে আছি, মানে আমার বাসা, এটা হচ্ছে ঢাকার বর্তমান ফুড হাব তালতলা। হ্যাঁ, খিলগাঁও তালতলা। বা এখন 300 ফিট সব হ্যাঁ, জায়গায়, এখন ঢাকায় কয়েকটা ফুড হাব আছে। হ্যাঁ, আপনার 300 ফিট, খিলগাঁও তালতলা, বনানী 11 নম্বর, সব ধানমন্ডি, জায়গায় সাতপুর। আছে, সব এইগুলো হচ্ছে মেইন ফুড। মোহাম্মদপুর, হ্যাঁ মোহাম্মদপুরে যান, যেখানে যান আগে কিছু ছিল না, আর একটা জায়গা, মোহাম্মদপুর যে সবসময় হাঁটাই ফুড যায় হাব না। ছিল। হ্যাঁ, মোহাম্মদপুর সবসময় ফুড হাব ছিল। তো এইগুলো হচ্ছে নতুন, এবং এইগুলো হচ্ছে আমাদের মানে আলট্রা প্রসেসড ফুডের আখড়া। হ্যাঁ, মোহাম্মদপুরের যে ফুডগুলা, আপনি ওইখানে ইকবাল রোড যদি আমরা বাদ দিই, আমি মোহাম্মদপুরে বেশ যাতায়াত করছি একটু সময়। ইকবাল রোডটা বাদ দিলে কিন্তু মোহাম্মদপুরে বেশিরভাগ হচ্ছে আমাদের এখানকার উপমহাদেশের যে কুইজিনগুলো এইগুলা। হ্যাঁ, তো এখন ওইটার মধ্যে ভাজা পোড়া আছে, সন্দেহ নাই, পুঁতি আছে, কিন্তু আমরা এখন যে ওয়েস্টার্ন ফুড কালচারটা আনছি, ইটস এ ডিফারেন্ট লেভেল শিফট, আই উড লাইক টু সে। এই যে আপনার তাজমহল রোড বা এই যে রিং রোড, এটা পুরো বলতে হচ্ছে আপনি যদি হাঁটেন মোটামুটি হচ্ছে মানে ইউ গেট লাইক এভরিথিং। আগে আমি অনেক আগে ছিলাম সেখানে, তখন আমার নর্মাল হোটেল ছিল, আর এগুলো কোনোটাই ছিল না যখন আরো ধরেন 10-12 বছর আগে। এখন তো হচ্ছে আমি দেখি যে এই বিভিন্ন এটা সেটা, এই বার্গার, এটা সেটা, ফ্রাইজ, এটা সেটা, আবার জুসের একটা স্টলও কিন্তু আছে আবার ওখানে, একটা দেখলাম যে একটা গলির মধ্যে। দেখেন, এই যে গরম পড়ছে, সবচেয়ে বেশি দুইটা জিনিস খাইছে মানুষ। হ্যাঁ, স্যালাইন খাইছে লেবু শরবত, একবার, আর দ্বিতীয়ত হচ্ছে আইসক্রিম। আইসক্রিম, কোল্ড আমি ড্রিঙ্কস। বিকারণের একটা বাচ্চা মেয়ের ইন্টারভিউ দেখছিলাম কোন একটা নিউজ পোর্টালে। ও আইসক্রিম খেতে স্কুলে যায় এই গরমের মধ্যে, কারণ সে প্রতিদিন সে 5টা-6টা আইসক্রিম তার আম্মু তাকে খেতে দেবে। তার আব্বু নিষেধ করছে, তার আম্মু তাকে 200 টাকা দিয়ে দিছে আইসক্রিম খাওয়ার জন্য। হ্যাঁ, তো আমি হয়তো ওটার লিঙ্ক আপনাকে পাঠাবো। খুবই মজার, খুবই কিউট একটা ইন্টারভিউ, বাট দিস টেলস আস আ হরিবল স্টোরি। কারণ আচ্ছা, এইটুকু একটা গরমে বাচ্চা, আমাদের করণীয় কি? গরমে আমাদের করণীয় কি? গরম কিন্তু অসহনীয় গরম, রাইট? গরম অসহনীয়, কোনো সন্দেহ নাই। তো যেটা হয়েছে, গরমে আমরা প্রথমে কাজ যেটা করতে পারি সেটা হচ্ছে খুব বেশি পিপাসার্থ হয়ে যাওয়ার আগেই 1 সিপ পানি খেয়ে, হুম। প্রথম কাজ। দ্বিতীয়ত হচ্ছে আমরা যারা খুব বেশি ঘামি, তারা যথাসম্ভব ছায়া থাকার চেষ্টা করা, এবং সম্ভব হলে ইলেকট্রোলাইট ড্রিঙ্কস নেওয়া। এখন বাংলাদেশে বা বিশ্বের বেশিরভাগ ক্ষেত্রেই, বেশিরভাগ দেশগুলোতেই মেইন স্ট্রিম ইলেকট্রোলাইট ড্রিঙ্কস এর প্রবলেম হচ্ছে দ্যাট ইজ পিওরলি সোডিয়াম ড্রাইভেন। সো যখন আমরা পিওরলি সোডিয়াম ড্রাইভেন ইলেকট্রোলাইটস নেই, আমরা কিন্তু পটাশিয়াম সোডিয়ামের যে ব্যালেন্সটা পড়বে, আইডিয়াল রেশিও হচ্ছে 1:2 and 1:4। হ্যাঁ, তো আপনি বাইরে থেকে সোডিয়াম নিচ্ছেন, পটাশিয়াম কিন্তু নিচ্ছেন। হ্যাঁ, তো ইভেন্চুয়ালি we start to raise our blood pressure. So হচ্ছে তুললে খারাপের দিকে যাচ্ছে আর কি। হ্যাঁ, তো পড়তেছে এক উদ্দেশ্যে। তো গরমে 1 মাস কেউ এগুলো পরে আসলে কারো হাই ব্লাড প্রেশার সম্ভাবনা খুবই কম।
ঠিক আছে? তো এখন এটাকে কাউন্টার করা যায় কিভাবে? এইটা হচ্ছে আমি কিছু হ্যাক শিখাই দিই। আশা করতেছি আমাদের অডিয়েন্সের জন্য এটা খুব কাজে লাগে। নাম্বার 1 হ্যাক হচ্ছে গরমে আপনি দিনে 2 বার বেশি খাবেন। ওকে। নাম্বার 1 হ্যাক। কেন 2 বার বেশি খাবেন না? আপনি যত বেশি খাবেন, আপনার তত বেশি হাইড্রেশন এবং ইলেক্ট্রোলাইটসের প্রয়োজন। ওকে। কেন? কারণ হচ্ছে আপনি যত বেশি সংখ্যক মিল নিবেন, আপনার ততবার ইনসুলিন সিক্রেশন হবে। আপনার কিডনি কি করবে? এই ইলেক্ট্রোলাইট এইগুলোকে রিটেইন করার শুরু করবে। ঠিক আছে? তো এখন এইটা হচ্ছে একটা সিনারিও। আর একটা যদি কেউ ইনসুলিন রেজিস্ট্যান্ট হয় আর কেউ যদি নর্মাল হিউম্যান বিং হয় হেলদি, তাহলে কি হচ্ছে? সে মিল নিচ্ছে, মিলের সাথে সাথে সোডিয়াম ইনটেক করছে, বডি কি করবে? সোডিয়াম এক্সক্রিট করার একটা হ্যাবিট তৈরি করে যে না কিডনি দিয়ে আমি এই সোডিয়ামগুলো বের করে দিই। তো একটা পর্যায়ে হয় কি মানুষের এরকম অবস্থা হয়, সে নর্মাল একটা এনভায়রনমেন্টে আছে তারপরেও তার সোডিয়াম লাগছে কারণ তার কিডনি এক্সক্রিট করে দিচ্ছে। এই হ্যাবিটটা আমাদের ব্রেইন তৈরি করে। প্যাটার্ন ব্রেইন আসলে ডিসিশন মেক করতে চায় না, ব্রেইন চাই কি প্যাটার্ন ফলো। সো হোয়াট প্যাটার্ন সাবকনসিয়াস মাইন্ড দিয়ে চালাইতে। হ্যাঁ তো হোয়াট প্যাটার্ন ইউ পুট অন ইউর ব্রেইন অ্যাক্টস লাইক দ্যাট। ব্রেইন যা করবে সব অর্গানগুলো সেটা ফলো করবে। সো একটা স্মার্ট ওয়ে হচ্ছে 2 বার খাওয়া। এবং এই যে আমরা 2 বার খাওয়া আমরা কখন খাবো? একটা হচ্ছে সকাল 9টার মধ্যে খেয়ে ফেলবো গরমের সময়। এটা আমি শুধু হেলদি পিপলদের জন্য বলতেছি। আমার পেশেন্ট যদি কেউ এই পডকাস্ট দেখেন, আপনার ডায়েট প্ল্যান ফলো করবেন, এটা ভুলেও চেঞ্জ করবেন না। হ্যাঁ, সেটা হচ্ছে হেলদি পিপলদের জন্য। সকাল 9টার আগে একটা মিল শেষ করে ফেলা। এখন এই মিলে কি খাবেন? এই প্রশ্ন অবশ্যই আসবে, তাই আসার আগেই বলে ফর হেলদি পিপলস এইখানে আমরা এমন কার্বোহাইড্রেট খাবো যেটা হচ্ছে ব্রাউন টু রেড কালার। কার্বোহাইড্রেটটা ব্রাউন টু রেড কালার, লাইক রোলড ওটস, ব্ল্যাক রাইস, ব্রাউন রাইস, কিনোয়া, এইসব। তো কেন বলতেছি? এইটা আপনার একটু পরে খিদা লাগাটা প্রিভেন্ট করবে, কারণ এটাতে ভালো অ্যামাউন্ট অফ ফাইবার আছে। নাম্বার 2 হচ্ছে টেক লার্জ অ্যামাউন্টস অফ ভেজিটেবলস অর গ্রিনস, লিফি গ্রিনস। কেন? কারণ যেমন বলতে আমাদের লাল শাক, পুঁই শাক, কলমি শাক, কচু শাক, তারপর হচ্ছে আমাদের পালং শাক তো এখন পাওয়া যাচ্ছে না, কুমড়া শাক গরমের সময় খুব অ্যাভেলেবল থাকে, খুব ভালো গ্রিন এটা। এইগুলো অ্যান্ড আমাদের দেশে যে গ্রীষ্মকালীন যে ভেজিটেবলস গুলা, দে আর এক্সেলেন্টলি সুইটেড টু প্রডিউস লো হিট। ওকে। ঠিক আছে? তো আর এইগুলোতে প্রচুর ওয়াটার কন্টেন্টও কিন্তু থাকে। সো এগুলো কিন্তু এন্ডোজেনাসলি আমাদের ওয়াটার প্রোভাইড করতেছে। সো এইটা একটা ওয়ে। দ্বিতীয়ত হচ্ছে প্রোটিন। ইউজুয়ালি আমি সবাইকে বলি যে সকালে একটা ভালো প্রোটিন মিল নেওয়া উচিত। হ্যাঁ, তো এখন প্রোটিনের ক্রাইসিসটা কি দেখেন? প্রোটিন খেলে আপনি যেটুকু ক্যালোরি ইনটেক করবেন তার 10 to 33% ক্যালোরি কনভার্ট হচ্ছে হিটে বডিতে। ওকে। প্রসেস দ্য তাহলে তার একটু কাউন্টার প্রোডাক্টিভ হয়ে গেল। বেলা 9টা বাজে আমার কথা মতো এক ভদ্রলোক খাইছে, কিন্তু সে অনেকগুলো প্রোটিন খাইছে এবং ধরা সে বিফই খাইছে। বেচারা হেলদি, বিফ খাইলে অবস্থা হয়। তো দেখা গেল কি হচ্ছে, বডি টেম্পারেচার বাড়তেছে, সূর্য উপরে উঠতেছে, ওই বেচারা কি অবস্থা হবে? তো তখন আমাকে ব্লেম করা আছে। বাট ব্যাপারটা হচ্ছে আমি বলতেছি যে প্রোটিন একটু কম রাখতে সকালবেলা ডিউরিং দিস। প্রোটিন আপনাকে শুধু মিট থেকে নিতে হবে, আবার অন্য সোর্স থেকেও তো কিন্তু প্রোটিন নিতে পারে। আচ্ছা, অন্য সোর্সে আমি আসছি, তো আগে আমি বলে রাখতেছি যেটা থেকে একটু বেশি ইম্প্যাক্টে দেওয়ার সম্ভাবনা। আচ্ছা, নেক্সট এই বুয়েট যে প্রোটিনটা, এইটা মোটামুটি ভালোই হিট জেনারেট করে। তো প্রোটিনের মধ্যে হিট কম জেনারেট করে কোনটা? একমাত্র আমাদের যে ছোট মাছগুলো আছে ওইগুলো হচ্ছে কম হিট জেনারেট করে। ওইগুলো প্রোটিনের সোর্স হিসেবে, মানে আমরা বলবো যে এনার্জি কোর্সের হিসেবে ওগুলো কম এনার্জি প্রোভাইড করবে এরকম না, কিন্তু আপনার হিট কম জেনারেট হবে বডিতে। সো আপনার বডি টেম্পারেচার খুব বেশি বাড়বে। হ্যাঁ, তো এইটা হচ্ছে সকালের মিল। ফাইবার, হোল গ্রেইনস, প্রোটিন। এখন রাতের মিলটা কি নেবে? এখন ভাই বাংলাদেশে এই মুহূর্তে যে গরম পড়ছে, সকাল আর রাত নাই, মোটামুটি আলহামদুলিল্লাহ সবই সমান হয়ে গেছে।
তো অলমোস্ট এখন রাতের যে মিলটা, রাতের মিলের জন্য আমি বলবো প্রথমত আমাদের কার্ব চয়েস হিসেবে এই টাইমটার জন্য ফ্রুটস, দেয়ার বেটার চয়েসেস। আর ফ্রুট হচ্ছে কি উইদাউট জেনারেটিক মাস হিট আমাদেরকে রেডি এনার্জি দিতে পারে। হ্যাঁ, কি ধরনের ফ্রুটস? এখন ফ্রুটসের কোন ধরনের? যাদের বললাম যে শারীরিক অসুবিধা নাই, ওভারওয়েট না বা বেলি ফ্যাট বেশি না, এই ধরনের মানুষ করবে কি তারা অ্যাপেল, ব্যানানা, পাপায়া, এই ধরনের ফ্রুট যেগুলো আছে, তারপর আমাদের উড অ্যান্ড অ্যাপেল অর্থাৎ বেল, আনারস, এই ধরনের ফ্রুটগুলো নিতে পারবে। হ্যাঁ, একটু পরপর ক্ষুধা লাগার সমস্যা কিন্তু হবে, স্টিল গরমের জন্য বেটার। আর পার্টিকুলারলি আমি বলবো পেঁপে এবং বেল, এই দুটো গরমের জন্য খুবই ভালো ফল। এবং আমাদের যে জাম আছে, জাম খুবই ভালো ফল, যদিও জাম বেশি দিন পাওয়া যায় না গরমে। জাম খেলে পেটের ক্ষুধা মিটে না, এটা জাস্ট কাইন্ড অফ অ্যাপেটাইজার হিসেবে কিছুটা আহ, না, জাম খেলে ক্ষুধা মিটবে যদি আপনি যথেষ্ট খান। আর যথেষ্ট। আচ্ছা, আর হয়তো আমার ধারণা আপনি জাম খুব বেশি খান না, এটা একটা কারণ যে আপনি খাই না, বুঝতে অনেক পারতেছেন বছরই না খাই না। জাম কিন্তু অ্যাপেটাইট কমায় ফেলে। ও রাইট, আমি জানি না মানে কবে জামের last জাম কষটা খেয়েছি সেটা ভুলে হ্যাঁ, গেছি। জামের যে কষটা, এই কষটা কিন্তু অ্যাপেটাইট সাপ্রেস করে ফেলে, মানুষ অনেকক্ষণ খেতে পারে না জাম ও খাওয়ার পর। ইন্টারেস্টিং, জানি না। হ্যাঁ, এবং অনেক জামের যে বছর। বিচিটা আছে, দ্যাটস ভেরি ইফেক্টিভ টু ম্যানেজ অফ ব্লাড সুগার ডায়াবেটিক পেশেন্টদের জন্য। তো তো এই তিনটা কষটা টাইপের যারা দেখছেন তারা যদি এবার জাম কিনেন বাসায়, নিশ্চিত যে জামের যে বিচিগুলো আছে ওগুলো গুঁড়া করে রেখে দিতে পারেন। বাসায় যদি ডায়াবেটিক পেশেন্ট থাকে, 1/2 চামচ করে দিনে একবার পানিতে গুলিয়ে খেতে পারবে। এটা ব্লাড সুগার কমানোর জন্য খুব কার্যকর। আবার আমরা ভুলে আমার ভালে মনে হয় খাইতাম একটু মনে দয়া জাম করে খাওয়া সুগারটা পড়তো। চেক করে দিবেন, নাহলে দেখবেন যে সুগার লো হয়ে গেছে, এটা আবার আরেক মুশকিল। ইন্টারেস্টিং, আমরা অনেক হ্যাক জানলাম আর কি। সো দ্যাটস গুড।